সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। আশা করি ভালো আছেন সবাই। আমন্ত্রণ জানাচ্ছি জেড এডিটোরিয়ালে। আমি আমিরুল ইসলাম কাগুজি। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগদান করার জন্য থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক একটা বৈঠক করেছেন। সম্মেলনের সাইডলাইনে এই বৈঠকটি হয়েছে। এই বৈঠকের যে সমস্ত আলোচনা হয়েছে তার মধ্যে 5টি বিষয় আমাদের কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে। সে 5টি বিষয় হচ্ছে: শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। 2 নম্বর হয়েছে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলেছেন নরেন্দ্র মোদী। হিন্দুদের নিরাপত্তা ও সংখ্যালঘু ইস্যু নিয়ে তিনিও কথা বলেছেন। আর একটি বিষয় ছিল হচ্ছে সীমান্ত ইস্যু নিয়ে, যেখানে সীমান্তে অহরহ ভারতীয় বাহিনীর হাতে বাংলাদেশি যুবকরা নিহত হয়, এটা একটা। আর ইস্যু ছিল তিস্তা ইস্যু। তো প্রথমেই আমরা আলোচনায় আনতে পারি শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়টি নিয়ে। গত জুলাই বিপ্লবের সময় শেখ হাসিনা 5ই আগস্ট গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে দেশ থেকে পালিয়ে তিনি ভারতে আশ্রয় নিয়েছেন। তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে মামলা হয়েছে 67 কিংবা 68, আরো বেশি হতে পারে। সেই মামলায় তাকে ফেস করতে হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। তার মামলা শুরু হয়ে গেছে। এই জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাকে ফেরত আনার জন্য বেশ চিঠিও দেওয়া হয়েছে। সেই চিঠির এখনো কিন্তু তারা কোনো সদুত্তর দেয়নি, জবাবও দেয়নি। বিষয়টি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস নরেন্দ্র মোদীকে স্পষ্টভাবে জানিয়েছেন যে এই বিষয়টি এখনো সুরা হয়নি কেন। এ ব্যাপারে নরেন্দ্র মোদী কি জবাব দিয়েছেন সে ব্যাপারে ভারতের পক্ষ থেকে স্পষ্ট কোনো জবাব আমরা পাইনি। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এটা এড়িয়ে গেছেন। বলেছেন যে এটা আলোচনা হয়েছে ঠিকই, কিন্তু আলোচনার ফল যে কি এই বিষয়টি তিনি বলেননি, বা ভারতের পক্ষ থেকে কি ধরনের জবাব দেওয়া হয়েছে এই কথাটি বলেননি। অর্থাৎ এখনো পর্যন্ত শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি জিয়ে রাখতে চাচ্ছে ভারত। ইতিমধ্যেই বেশ কয়েকবার শেখ হাসিনা সেখানে বসে বাংলাদেশের জনগণের উস্কানি দেওয়া, তার দলীয় নেতা কর্মীদেরকে মাঠে নামা এবং এই বর্তমান অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করা বা প্রতিবাদ করা, র্যালি করা, এই সমস্ত আমন্ত্রণ তিনি জানাচ্ছেন। কিন্তু এই পর্যন্ত ওইভাবে বাংলাদেশে যারা অবস্থান করছে তারা ঝুঁকির মধ্যে যেতে চায়নি। তার কারণ অনেক নেতাকর্মী বলছেন, যারা নাম প্রকাশ করতে চান না, তারা বলেন যে শেখ হাসিনা তার আত্মীয় স্বজন, ভাই ব্রাদার যারা ছিল তাদের সবাইকে নিরাপদে তিনি দেশ থেকে নিয়ে যেতে সক্ষম হয়েছেন, কিন্তু নেতাকর্মীদের কি অবস্থা হলো সেটা তিনি খোঁজ খবর রাখতে চান না। যে কারণে শেখ হাসিনা যতই উস্কানিমূলক বক্তব্য দেন না কেন, বাংলাদেশের অভ্যন্তরে যারা আছে তারা সেই উস্কানি বা তার পাতা ফাঁদে পা দিতে চাচ্ছে না। তো এটা হয়তো এই ফাঁদে পা দিচ্ছে না নেতাকর্মীরা, কিন্তু শেখ হাসিনার এই বক্তব্য আন্তর্জাতিক মহলে এক ধরনের আলোড়ন সৃষ্টি করছে, যে তারা ভাবছে যে শেখ হাসিনাকে হয়তো ফেরত নেওয়ার জন্য বাংলাদেশ সরকার যেভাবে চাপ দিচ্ছে সেইটা অন্যদিকে, দৃষ্টিটা অন্যদিকে সরিয়ে নেওয়ার ব্যাপারে তিনি হয়তো এই ধরনের বক্তব্য দিচ্ছেন। কিন্তু শেখ হাসিনা তো সুস্পষ্ট সুনির্দিষ্ট অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। তিনি বাংলাদেশ সরকারের যে গেজেট প্রকাশিত হয়েছে সেখানে অন্তত 858 জন শহীদ হয়েছেন শেখ হাসিনার পেটোয়া বাহিনীর গুলিতে। তাদের ব্যাপারে সুনির্দিষ্ট মামলা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে, তার স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে, তার দলের সাধারণ সম্পাদক সহ শীর্ষ পর্যায়ের নেতাদের যারা বিভিন্ন সময় এই আন্দোলনের সময় গুলি চালানোর নির্দেশ দিয়েছেন তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। অতএব তাদের এই মামলায় আদালতের মুখোমুখি হতে হবে, বিচারের মুখোমুখি হতে হবে। শেখ হাসিনা সেটা হতে চাচ্ছেন না, এড়িয়ে যাচ্ছেন। এটা একটি অপরাধ, আন্তর্জাতিক অপরাধ। কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যতবার
শেখ হাসিনাকে ফেরত আনার জন্য বলা হচ্ছে ভারত সরকার, মোদী সরকার, বিশেষ করে তার সরকার এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, তারা শেখ হাসিনাকে ফেরত দিতে চাচ্ছে না। ইতিমধ্যে আরো কয়েকটি ঘটনা কিন্তু ঘটে গেছে, যেটা যে মুহূর্তে ডক্টর ইউনূস শেখ হাসিনাকে ফেরত আনার জন্য কথা বলছেন, ঠিক সেই মুহূর্তে ভারতের যে নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, তিনি আবার বাংলাদেশে বিভিন্ন সীমান্তে কিছু গোলযোগ সৃষ্টি করার একটা চেষ্টা চালাচ্ছেন বলে বিভিন্ন পত্রপত্রিকায় খবর আসছে। এটা খুবই অ্যালার্মিং। দ্বিতীয়ত, শেখ হাসিনা পরবর্তীতে পরে আরেকটি বিষয় নরেন্দ্র মোদী উত্থাপন করেছেন, যে বাংলাদেশে তিনি একটি গণতন্ত্র দেখতে চান, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন দেখতে চান। এটা খুবই ভালো কথা। মোদীর যে শুভবুদ্ধির উদয় ঘটেছে, এটা অন্তত এটা বলা যায়, মোদী এবার অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলছেন। কেননা তিনি বিগত দিনে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল, বারবার তার অধীনে নির্বাচন করার বিষয়টি যখন সামনে এসেছে, আন্তর্জাতিক মহল থেকে ভারতকে বলা হয়েছে যে অন্তত আর কিছু না হোক একটি তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠিত হলে পরে বাংলাদেশে জনগণ ভোট দিতে পারবে এবং সেখানে একটা অংশগ্রহণমূলক নির্বাচন তারা দেখতে পারবে। বারবার এইটা উপেক্ষা করে ভারত সবসময় শেখ হাসিনার অধীনেই নির্বাচন করার কথাটা বলেছেন, যার কারণে বিনা অন্যান্য দল কখনোই নির্বাচনে আসে নাই। যেমন সর্বশেষ 2024 সালে 7ই জানুয়ারি যে নির্বাচনটা হয়ে গেল, সেখানে কোনো বিরোধী দল অংশগ্রহণ করে নাই, সেটাও পর্যন্ত স্বীকৃতি দিয়েছে ভারত। অথচ আজকে সেই মোদী একটি অংশগ্রহণমূলক নির্বাচন বাংলাদেশে দেখতে চায়। এটা অনেকটা ভূতের মুখে রাম নামের মতো উচ্চারণ দেখা যাচ্ছে। আরেকটি বিষয় নিয়ে আসছেন যে হিন্দুদের নিরাপত্তা। গত জুলাই আগস্ট বিপ্লবের পর ভারত নানাভাবে বাংলাদেশে গোলযোগ সৃষ্টি করার জন্য, বিশেষ করে শেখ হাসিনার দল এখানে যারা আওয়ামী লীগে ছিল এবং হিন্দু সম্প্রদায়, যখন আওয়ামী লীগের নেতাকর্মীরা বাইরে বের হতে পারছে না, তখন হিন্দু সম্প্রদায়ের লোকদেরকে মাঠে নামিয়ে দেওয়া হয়েছিল এই তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে গোলযোগ সৃষ্টি করার জন্য। আর সেই সময় কোন রকম বাংলাদেশে কোনো দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া হিন্দু যারা ছিল তারা শুধুমাত্র রাজনৈতিক কারণে, আওয়ামী লীগ করার কারণেই দুই একজন হামলার শিকার হয়েছেন। এইটা বিচ্ছিন্ন ঘটনা এবং বলা হয়েছে পরিষ্কারভাবে, ভারতকে জানিয়ে দেওয়া হয়েছে সংখ্যালঘু হিন্দুদের উপরে কোনো রকম হামলা করা হচ্ছে না এবং নির্যাতন করা হচ্ছে না। যেগুলো হয়েছে সেগুলো দলীয় কারণে। সেটা মুসলমান যেমন আওয়ামী লীগ নেতাকর্মী ছিল তাদের যেমন হামলা হয়েছে, তাদের উপরে মব জাস্টিস হয়েছে, তারপরে হিন্দু সম্প্রদায়ের দু একজন থাকলেও হয়েছে। তো এটা তো ধর্তব্যের বিষয় না। আর সংখ্যালঘুরা বাংলাদেশের সবচেয়ে নিরাপদ। এখানে সংখ্যালঘুরা এমন নিরাপদ যে বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, যেখানে কোনো অবস্থাতেই মুসলমানরা বা এখানে সংখ্যাগরিষ্ঠ মুসলমান কোনো দিন কখনোই এই সমস্ত সংখ্যালঘুদের উপরে হামলা করে না। যে ঘটনাটা ভারতে ঘটে, ভারতের সংখ্যালঘু সেখানে মুসলমান, অথচ ভারতের সংখ্যাগুরু সংগঠন হচ্ছে বিজেপি। তারা বিভিন্ন সময় হিন্দুরা সামান্য একটু গরুর মাংস রাখার জন্য কাউকে না কাউকে হত্যা করা হয়। এই বিষয়গুলো কিন্তু কখনো তারা সামনে আনতে চায় না। সেই দিক থেকে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি অত্যন্ত উজ্জ্বল। এরপরে আসে সীমান্ত ইস্যু নিয়ে। সীমান্তে অহরহ ভারতীয় বাহিনী বাংলাদেশিদেরকে হত্যা করে থাকে। বাংলাদেশে যারা তরুণ বা যুবক যারা ভারতে যায়, তারা কিন্তু ভারতের কাউকে হত্যা করার জন্য যায় না। তারা যায় হয়তো সর্বোচ্চ গরু চোরাচালানি বা মাল মশলা এই সমস্ত চোরাচালানির জন্য যেয়ে থাকে। তা তাদেরকে যে কোনো মুহূর্তে তাদেরকে আটক করা যেতে পারে, আটক করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে দেওয়া যেতে পারে। সেই কাজটি কিন্তু ভারতীয় বাহিনী করে না। যে ফেলানির লাশ আমরা দীর্ঘদিন ধরে কাঁটাতারে ঝুলে থাকতে দেখেছি, সেই বিষয় নিয়ে কিন্তু কখনোই মোদী সরকার বা মোদীর বাহিনী কোনোদিন এই আলোচনায় আনে নাই। তাই এইটা সম্পূর্ণরূপে ভারতের একটা উদ্দেশ্য প্রণোদিত ইস্যু। কিন্তু এটা সহজেই সমাধান করা যায়, যে কথাটা ডক্টর ইউনূস বলেছেন, যে কেন আপনারা সীমান্তে এইভাবে গুলি করে পাখির মতো মানুষকে হত্যা করেন কেন। এটাও সমাধানের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে জানিয়ে দেওয়া হয়েছে।
আরেকটি ইস্যু এসেছে তিস্তা ইস্যু। তিস্তা ব্যারেজের বিষয়টি নিয়ে মোদি খুবই পরিষ্কার করে বলেছেন যে এটা নাকি আমাদের দুই দেশের সম্পর্ক, আমাদের সুখ দুঃখ বা ভালো মন্দ আমরাই দেখব, তৃতীয় পক্ষ কেন এখানে উপস্থিত হবে। এটা একটি তার কৌশল, কারণ এই তিস্তা ব্যারেজে এখানে একটা প্রজেক্ট নিয়ে আসতে যাচ্ছে চীন। চীন এখানে বড় ধরনের বিনিয়োগ করতে চায়, এখানে চায়না টাউন করতে চায়, একটা রিজার্ভার তৈরি করতে চায়। যদি ভারত তিস্তায় আমাদের ন্যায্য হিস্সা দিত, যদি আমাদের পানির প্রবাহ ঠিক রাখতো, তাহলে কোনো অবস্থাতেই এই ইস্যুগুলো সামনে আসতো না। তবু নরেন্দ্র মোদীর পক্ষ থেকে এই ইস্যুটা তোলা হয়েছে যে চীন যাতে না আসে। তিনি এখানে নাম উচ্চারণ করেন নাই, কিন্তু এই ইস্যুটা সামনে নিয়ে এসেছেন তৃতীয় পক্ষ যাতে না আসে। এই বিষয়গুলো অবশ্যই এখন সমাধানের জন্য আমাদের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূস তিনি কিন্তু এই সব বিষয় এখন ভারতের কোর্টে ছেড়ে দিয়েছেন যে সমাধানের জন্য ভারতকে এগিয়ে আসতে হবে, বাংলাদেশকে নয়। এই যে বিমস্টেক যে শীর্ষ সম্মেলন হলো, সেখানে এই অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূসের যে পারফরমেন্স নিঃসন্দেহে একটি উল্লেখযোগ্য, প্রশংসনীয়, এবং তার এই কর্মকাণ্ডের মধ্য দিয়ে ধারণা করা হচ্ছে ভারত যদি তাদের শুভবুদ্ধির উদয় ঘটাতে পারে, তাহলে দুই দেশের মধ্যকার সম্পর্ক উত্তরোত্তর সমৃদ্ধ হবে এবং দুইজনই সমান তালে সামনের দিকে এগিয়ে যেতে পারবে এবং একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠতে পারবে বলে বাংলাদেশের সাধারণ মানুষ ধারণা করে। আজকে এই পর্যন্ত। চ্যানেল জেড এর সঙ্গেই থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।